ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে গত কয়েক মাস ধরে আমাদের বিদ্যালয়গুলি বন্ধ হয়ে আছে। কিন্তু বিদ্যালয়গুলি বন্ধ থাকলেও আমাদের পড়াশুনো কিন্তু বন্ধ থাকবে না। তাই সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা তোমাদের কাছে, তোমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি উন্নত প্রযুক্তির মাধ্যমে। আজকে আমরা এখানে চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ের মধ্যে থেকে পরিবেশের উপাদান, জড়বস্তু সেই পাঠটি পড়ব। আমার সঙ্গে আছেন একজন শিক্ষক এবং শিক্ষিকা, আছেন শিক্ষক চন্দন সরকার, হাটপুকুরি বিএডপি বিদ্যালয়, এবং শিক্ষিকা মৌমিতা রায়, কালিয়াগঞ্জ বিএডপি বিদ্যালয়। আমরা জানি আমাদের জলপাইগুড়ি জেলার যতজন ছাত্রছাত্রী আছে তাদের সকলের কাছে হয়তো আমরা পৌঁছে যেতে পারবো না, কিন্তু যে কয়েকজনের কাছে আমরা পৌঁছতে পারবো সেটাই আমাদের কাছে সাফল্য। একটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের সুবিধার জন্য তোমরা আজকে যে পাঠটি এখানে নেবে বা পড়াশোনাটা এখানে করবে, শিখবে, সেখান থেকে যে কোনো রকমের প্রশ্ন বা যে কোনো রকমের কিছু জানবার ইচ্ছে যদি তোমাদের থাকে, তাহলে সেটা তোমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে করতে পারো। আমাদের মোবাইল ফোন নাম্বারগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে এখানে যা যা কাজ থাকবে সেই কাজগুলো করে তোমরা স্কুল খোলার পর তোমাদের নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকাকে দেখাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কাছেও পাঠাতে পারো সেই কাজগুলো করে। আমরা চলে যাচ্ছি আমাদের পাঠে। প্রথমেই চন্দন সরকার, হাটপুকুরি বিএডপি বিদ্যালয়, আমি ওনাকে অনুরোধ করব পড়াশোনাটা শুরু করবার জন্য। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি। এবার এই চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতির মধ্যে আমাদের একটি অংশ আছে যেটা হচ্ছে পরিবেশের উপাদান। এই পরিবেশের উপাদান বলতে আমরা কি বুঝি? এবার তোমরা এখন সারাদিন বাড়িতেই আছো, বাড়ির আশেপাশে তোমরা যে সমস্ত জিনিসগুলো দেখো, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে উঠেই তোমরা দাঁত ব্রাশ করো, দাঁত ব্রাশ করার পরে বিভিন্ন জিনিস খাওয়ার খাও, পড়তে বসো, পড়তে বসে তোমরা বই, খাতা, পেন্সিল এই সমস্ত জিনিস ব্যবহার করো। এই সমস্ত বিষয়গুলো এছাড়াও আমাদের আশেপাশে যে সমস্ত উদ্ভিদরা আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, আম গাছ, জাম গাছ, এছাড়া আমরা যখন রাস্তায় বের হই, রাস্তার মধ্যে দিয়ে চলাফেরা করার সময় আমরা যে সমস্ত যানবাহন দেখি, সেই সমস্ত যানবাহন, আমরা যখন বিকেলবেলা খেলতে যাই মাঠে গিয়ে খেলতে গেলে সেখানকার যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, অনেক সময় মাঠে গরু ঘাস খাচ্ছে অথবা কোনোখানে একটা মাটি পড়ে আছে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা পরিবেশের উপাদান বলি। এই পরিবেশের উপাদানগুলো তোমাদের কাছে খুব পরিচিত। তোমরা খুব ভালো করে চিন্তা করে দেখবে, তোমরা যা যা জিনিস দেখো সব কিছুই পরিবেশের উপাদান। এই পরিবেশের উপাদানগুলোর মধ্যে আমরা যে সমস্ত বিষয়গুলো বললাম তোমাকে, তুমি নিজেও জানো সেগুলোর নাম যদি আমি লিখি এখানে, সেই নামগুলো লেখার ক্ষেত্রে আমরা কি কি দেখব? এখানে আমি প্রথমে দেখব জল, তারপর বাতাস। বাতাস এই বিষয়টা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা কি করতে পারি? অনুভব করতে পারি। এখন গরমকাল, ভীষণ গরম লাগছে, ফ্যান চালিয়ে দিলাম, কি হচ্ছে? আমাদের হাওয়া আসছে, আমাদের শরীর লাগছে, তখন আমাদের আরাম বোধ হচ্ছে। এই যে বিষয়টা আমাদেরকে আরাম দিচ্ছে সেটাকে আমরা বাতাস বলছি। এবার আরো আছে, ধরো মাটি। তারপর তোমরা যে সমস্ত বিষয় নিয়ে, জিনিসগুলো নিয়ে সবসময় থাকো, প্রথমে খেলাধুলা জিনিসই বলি, ব্যাট, বল, তারপর যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশোনা করো, বই, পেন্সিল, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। আরো আছে, তোমরা খুব ভালো করে চিন্তা করে দেখো। আমি যেগুলো লিখছি সেগুলো হচ্ছে, এখন মনে করো গাছ,
গাছ বলতে কি? গাছ বলতে আমরা বিভিন্ন ধরনের গাছ বোঝাই। ফুল গাছ হোক, কোনো ফলের গাছ হোক, অথবা বিভিন্ন শাকসবজি হোক, সমস্ত ধরনের গাছ। তারপর পশু পাখি। পশু পাখি বলতে কি? আমরা যে সমস্ত পশু পাখিগুলো চোখে দেখতে পাচ্ছি সেগুলো ছাড়াও আছে অনেক। তুমি গরু দেখতে পাও, ছাগল, কুকুর, বিড়াল, কাক পাখি, টিয়া পাখি, এই সমস্ত পাখিগুলো হচ্ছে আমাদের পরিবেশেরই উপাদান, কারণ এইগুলো সব আমাদের পরিবেশের মধ্যেই আমরা পেয়ে থাকি। এছাড়াও আরো আছে যে ধরো মাছ, মানুষ। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমি এখানে মনে হলো আমার যে আপনি দুটো লাইনে এভাবে ভাগ করে লিখেছেন কেন? মানে দুটো কি দু ধরনের বিষয়? একদম ঠিক বলেছেন দিদিমণি। এখানে আমরা দুটো বিষয় আলাদা আলাদা করে দেখিয়েছি। কিরকম? জল, বাতাস, মাটি, ব্যাট, বল, বই, পেন্সিল, এগুলো হচ্ছে এক ধরনের। কি ধরনের? এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই। প্রাণ নেই বলতে এগুলো হচ্ছে জড় পদার্থ। আর নিচে যেগুলো লিখেছি, গাছ, পশু পাখি, মাছ, মানুষ, এই সমস্ত উপাদানগুলো হচ্ছে আমাদের পরিবেশের সজীব উপাদান। এই সজীব উপাদান বিষয়ে তোমরা আগে জেনেছো, এর আগের অধ্যায় ছিল। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে জড় উপাদানগুলো আছে, এই জড় উপাদানগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। এবার এই যে আমরা পরিবেশের উপাদানগুলো দেখলাম, এই পরিবেশের উপাদানগুলোকে আমি কেমন করে লিখছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আগের বার যেমন আমি দুটো লাইন করে লিখেছিলাম, একটা সজীব বস্তুর লাইন, একটা যে নির্জীব বস্তুর লাইন বা জড় বস্তুর লাইন। এখানে আজকে আমরা জড় বস্তুগুলোকে আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেগুলো আমরা দেখবো। এখানে দেখো, আমি এখানে একটা লিখলাম বাতাস। বাতাস সম্পর্কে তোমাদের বললাম, যেটা আমরা অনুভব করতে পারি, যেটা আমরা চোখে দেখতে পারছি না। এই বাতাসের মধ্যে কি থাকে জানো? এই বাতাসের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস। কোন গ্যাস? একটা গ্যাস তোমরা খুব ভালো মতো নাম জানো, সেটা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য লাগে কাজে, যেটা আমরা উদ্ভিদ থেকে পাই, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এছাড়াও আরও থাকে, যেমন নাইট্রোজেন গ্যাস থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এছাড়াও আরও অন্যান্য গ্যাসীয় কণা থাকে। এই বাতাস হচ্ছে সেই সমস্ত গ্যাসের মিশ্রণ। এবার আরেকটা বস্তুর নাম দেখো, লোহা। তোমরা লোহার পেরেক দেখেছো, লোহার দরজা দেখেছো, লোহার জানালার ফ্রেম দেখেছো, লোহার বিভিন্ন বস্তু, যারা গ্রামে থাকো তোমরা কোদাল দেখেছো, সমস্ত কিছুই কিন্তু এই লোহা দিয়ে তৈরি। এবার আরেকটা দেখো, জল। জল আমরা পান করি। এরকম জল জাতীয় বিভিন্ন বস্তু, যেমন তোমরা শরবত খাও গরমের সময়, দুধ খাও, সবকিছুই কিন্তু জলের মতনই দেখতে। তোমরা জল খাও, তোমরা দুধ খাও, তোমরা চা খাও, এই সমস্ত বিষয়গুলো তরল পদার্থ তোমরা খাও। এইবার আমরা যে জড় পদার্থের যে লাইনটা আমরা লিখেছিলাম আগে, তার মধ্য থেকে আমি তিনটা জিনিস লিখলাম এখানে। এই তিনটা জিনিসের মধ্যে তিন ধরনের, একটা হচ্ছে বাতাস, বিভিন্ন গ্যাসীয় পদার্থের মিশ্রণ, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে জল। এবার তোমরা জানো যে এই তিনটা পদার্থ তিন ধরনের কেন? এটা হচ্ছে বাতাস, সেটা হচ্ছে গ্যাসীয় মিশ্রণ, এটাকে আমরা গ্যাস বলছি। এটা হচ্ছে লোহা, এটা একটা কঠিন পদার্থ। এটা হচ্ছে জল, এটা হচ্ছে তরল পদার্থ। এবার এই যে তিন ধরনের পদার্থ আমরা দেখলাম, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা হচ্ছে তরল পদার্থ।
যত পদার্থ আছে আমরা সমস্ত পদার্থকে এই তিনটা ধরনে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। এবার তোমরা চিন্তা করবে যে এরকম গ্যাসীয় আরো কি কি পদার্থ আছে। দিদিমণি কিছু বলবেন এখানে তিন ধরনের পদার্থের মধ্যে একটু উদাহরণ দিন দেখি, যেমন একটু গ্যাসীয় পদার্থের নাম আপনি একটু বলুন, তাহলে বাচ্চাদের সুবিধা হবে। গ্যাসীয় পদার্থ বেলুন ভর্তি গ্যাস। বেলুন ভর্তি গ্যাস মানে গ্যাস বেলুন যেটা আমরা গ্যাস বলছি, বেলুন। তো গ্যাস বেলুন, গ্যাস বেলুন। কঠিন পদার্থ একটু বলবেন আপনি দিদিমণি। কঠিন পদার্থ আমাদের চারপাশে তো আমরা প্রচুর দেখতে পাই, যেমন আমাদের টেবিল, টেবিল, ব্ল্যাকবোর্ড, সবকিছুই কঠিন পদার্থ। চক, চক। আর তরল পদার্থ? তরল পদার্থ যেগুলো হচ্ছে আমরা মানে জল, যেমন দুধ, দুধ, শরবত, মানে যেগুলো গড়িয়ে যেতে পারে, গড়িয়ে যেতে পারে, যেগুলোকে আমরা হাতে বেঁধে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। একদম ঠিক বলেছেন। তো এরকম আরো তোমরা অনেক উদাহরণ দেখবে এবং জানবে, সেটা তোমরা নিজেরা চিন্তা করবে এবং নিজেরা লিখতে পারবে এগুলো এবং লেখার চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমরা আছি। এবার আমরা এখানে যে তিন ধরনের পদার্থ দেখলাম, একটা গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ, তরল পদার্থ, এই পদার্থগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করবো, কিছু জিনিস দেখবো। এখানে আমার কাছে আছে, এখানে সেটা হচ্ছে আমি একটা গ্লাস নিয়েছি, এখানে একটা গ্লাস। সেই গ্লাসের মধ্যে আমি একটু জল ঢালছি। দেখো তো ব্যাপারটা কি হচ্ছে। এই গ্লাসের মধ্যে আমি যখন জল ঢালছি, এই জল ঢালছি, এবার এটা আমি পুরো কানায় ভর্তি করে দিলাম। এবার দিদিমণি আপনি এখানে একটু আঙুল ডুবিয়ে দেখবেন কি হচ্ছে ব্যাপারটা। জলটা পড়ে গেল। জলটা পড়ে গেল, তার মানে জল হচ্ছে একটা তরল পদার্থ। জলটা কি হলো? পড়ে গেল, মানে কি জলটা গড়িয়ে পড়ে গেল। অর্থাৎ তরল পদার্থ ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ও গড়িয়ে যেতে পারে। কি করতে পারে? গড়িয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি কোনো কঠিন পদার্থ নিই, যেমন এইটাই ধরো এই পেন, এই পেনটা আমি যদি এখানে রেখে দিই, এটা কি এমনি এমনি যেতে পারবে? এখান থেকে যেতে পারবে না। এটাকে ধরলে পরেও কিন্তু গড়িয়ে যাচ্ছে না কিন্তু। অর্থাৎ কঠিন পদার্থ কিন্তু গড়িয়ে যেতে পারে না। আবার গ্যাসীয় পদার্থ আমাদের কাছে সরঞ্জাম নেই, কিন্তু গ্যাস তো আমাদের আশেপাশে আছে। এই গ্যাসীয় পদার্থকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না। কখন ধরে রাখতে পারি? যখন কোনো বেলুনের ভিতরে ঢুকিয়ে দিলাম, কোনো সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম, তখন ওটাকে আমরা ভেতরে আটকে রাখতে পারি। অর্থাৎ গ্যাসীয় পদার্থেরও কোনো গড়িয়ে যাওয়ার ব্যাপার নেই। তার মানে এখানে যে আমরা তিন ধরনের পদার্থ দেখলাম, এই তিন ধরনের পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থ গড়িয়ে যেতে পারে না, কঠিন পদার্থ গড়িয়ে যেতে পারে না, কিন্তু তরল পদার্থ গড়িয়ে যেতে পারে। এই কারণে আমি এখানে একটা ছকের মতো করেছি, সেটা এই ছকটার মধ্যে গ্যাসীয় পদার্থ গড়িয়ে যেতে পারে না, ক্রস করে দিলাম। কঠিন পদার্থ গড়িয়ে যেতে পারে না, ক্রস করে দিলাম। কিন্তু তরল পদার্থ গড়িয়ে যেতে পারে, আমি এটাকে রাইট দিয়ে দিলাম। তোমরা যখনই পড়বে এই ছকটা মাথায় রাখবে, তাহলে অনেক দিন ধরে তোমরা এটা মনে রাখতে পারবে। আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে একটা ছড়া আছে। তোমাদের বইয়ের মধ্যে ছড়াটা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। এই তো।
দিদিমণি যে ছড়াটা বললেন তোমরা পড়েছো, দেখেছো, শুনেওছো, শুনলে এখন আবার। এখানে বলেছে যে বিন্দু 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 বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু 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 জল। বিন্দু জল, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা। এবার তোমার হাতে যদি আমি একটা ছোট্ট একটা বালুকণা দিয়ে দিই, তুমি কিন্তু সেটা বুঝতেই পারবে না যে এটা হাতে বালুকণা আছে। এবার আমি যদি এক মুঠ করে বালু দিই, তখন তুমি একটু ভর অনুভব করবে। এবার তোমাকে যদি বলা যায় যে ওইখানে একটা বালুর বস্তা পড়ে আছে, তুমি সেটাকে কাঁধে তুলে নাও, তোমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হবে না। কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বালুকণাগুলো আছে, প্রত্যেকটা বালুকণার নির্দিষ্ট ভর আছে। এবার একটা 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 করে এরকম অজস্র বালুকণা হয়েছে, সেই সমস্ত বালুকণার ভরগুলো মিলে একটা বিশাল বড় সংখ্যার একটা ভর তৈরি হয়েছে। যে ভর বিশিষ্ট বস্তুটা তুমি তুলতে পারছো না। তাহলে আমরা কি দেখলাম এখানে? কঠিন পদার্থ যেটা ছিল আমাদের বালু, আমি এখানে বালুও লিখে দিই। এই কঠিন পদার্থ বালু, এই বালুকণার ভর, অর্থাৎ এই কঠিন পদার্থের ভর আছে। এবার তোমরা যদি দেখো যে একটা বেলুন, পূজার সময় তোমরা বেলুন উঠতে দেখো, সুতোর মধ্যে বাঁধা আছে। এই বেলুনটা মধ্যে কি আছে জানো? বেলুনটার ভেতরে গ্যাস আছে, যার জন্য বেলুনটা উপর দিকে উঠছে। এই বেলুনটা তুমি হাতে নিবে, হাতে নিলে তুমি বেলুনটা একটু টান উপরের দিকে অনুভব করবে। কেন? কারণ হচ্ছে ওই যে ভেতরে গ্যাসটা আছে, সেই গ্যাসটা তোমাকে উপর দিকে টানবে। এবার যেহেতু গ্যাসীয় পদার্থ, সেটাকে তো আমরা আটকে রাখতে পারি না। বেলুন অথবা সিলিন্ডার এই সমস্ত বস্তুর মধ্য ছাড়া, তোমাদের প্রত্যেকের বাড়িতেই গ্যাসে রান্না হয়। গ্যাসের সিলিন্ডারটা একদিন উঠিয়ে দেখার চেষ্টা করো, দেখবে যখন নতুন সিলিন্ডারটা নিয়ে আসে তখন কিন্তু তুমি তুলতে পারছো। এবার যত দিন যাবে তত গ্যাস পুড়বে। গ্যাসটা পুড়লে কি হবে? সিলিন্ডারটা আস্তে আস্তে হালকা হতে থাকে। তার মানে আমরা এখান থেকে এটা অনুভব করলাম যে গ্যাসীয় পদার্থেরও ভর আছে। নতুন সিলিন্ডার পুরো গ্যাস ভর্তি আছে, আমি তুলতেই পারছি না। দিন যাচ্ছে, গ্যাস পুড়ছে, ওটা আরো হালকা হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যাসের ভরটা কমে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে গ্যাসীয় পদার্থের ভর থাকে, গ্যাসীয় পদার্থেরও ভর থাকে। এবার তরল পদার্থ, তোমরা একটা ছোট্ট গ্লাসের মধ্যে এক গ্লাস জল দেওয়া হলো, তুমি সেটাকে সহজেই তুলে নিতে পারলে। একটা বড় বালতি ভর্তি জল, সেই বালতিটা তুমি তুলতে পারবে এক হাতে? পারবে না, কারণ তরল পদার্থটারও ভর থাকে। কম জল, ভর কম, তাই সহজে তুলতে পারছি। বড় বালতি ভর্তি জল, অনেকটাই তরল পদার্থ, ভর বেশি, সহজে আমরা তুলতে পারছি না। এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে তরল পদার্থেরও ভর থাকে। তার মানে যে তিন ধরনের পদার্থ আমরা দেখেছিলাম, গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ, তরল পদার্থ, এই তিন ধরনের পদার্থেরই, প্রত্যেক ধরনের পদার্থেরই ভর আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা তো অনেক সময় বেলুন ফুলাও, ফু দিয়ে বেলুন ফুলাও তো। এবার একদিন চেষ্টা করে দেখো তো, একটা বেলুন ফুলিয়ে তোমার পকেটে ভরতে পারবে কিনা, বা তোমার ছোট্ট একটা ব্যাগের মধ্যে বড় একটা বেলুন ফুলিয়ে ঢুকাতে পারবে কিনা? পারবে না, কারণ ওই বেলুনের ভেতরে গ্যাসীয় পদার্থ আছে। তুমি ফু দিয়ে ফুলিয়েছ, সেই বাতাসটা বেলুনের ভেতরে আছে, সেই বাতাসটা বেলুনের ভেতরে স্থান দখল করে আছে। এই কারণে আমরা এটাও বলতে পারি যে গ্যাসীয় পদার্থ স্থান দখল করে থাকে। স্থান দখল করে থাকা মানে, আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি,
যে এই গ্লাসটার মধ্যে সম্পূর্ণ জল আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এইবার এই গ্লাসের মধ্যে কি আমি আরো জল ঢালতে পারবো? পারবো না। আমি যদি আরো জল ঢালি তাহলে জলটা গড়িয়ে পড়ে যাবে। কেন? কারণ এই গ্লাসের মধ্যে জল দিয়ে ভর্তি করা আছে। জলটা এই গ্লাসের মধ্যে পুরোটা স্থান দখল করে আছে। যেমন মাস্টারমশাই, হ্যাঁ, বলুন। বলছি, যেমন আমি এই চেয়ারে বসে আছি, আমি না উঠলে আরেকজন এখানে বসতে একদম পারবে না। এক্স্যাক্টলি, কারণ একদম ঠিক আমি বলেছেন। এখানে একটা স্থান দখল করে আছি। একদম ঠিক বলেছেন। একজন বসে আছে, আপনাকে না উঠিয়ে ওই দিদিমণি বা আমি এখানে বসতে পারবো না। কারণ প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা পদার্থই স্থান দখল করে থাকে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। যে গ্যাসীয় পদার্থ দেখলাম বেলুনের ভেতরে গ্যাস ভরে আছে, সেটাকে আমরা পকেটের মধ্যে রাখতে পারছি না বা ছোট জায়গার মধ্যে রাখতে পারছি না। কারণ কি? সেটাও গ্যাসীয় পদার্থ দিয়ে স্থান দখল করে আছে। আবার তরল পদার্থ, এটাও স্থান দখল করে থাকে। সম্পূর্ণ গ্লাসের মধ্যে আমি আর জল ঢালতে পারছি না, কারণ সেটা পুরোপুরি জল দিয়ে ভর্তি করা আছে। জল দিয়ে সম্পূর্ণ গ্লাসটা স্থান দখল করে আছে। তাহলে গ্যাসীয় পদার্থ স্থান দখল করে থাকে, তরল পদার্থ স্থান দখল করে থাকে। এবার তোমাদের বইয়ের ব্যাগের মধ্যে বই খাতা সমস্ত কিছু আছে। ওই ব্যাগের মধ্যে তোমাদের ক্লাসের যতজন তোমরা বন্ধুরা আছো সবার বই কিন্তু তোমরা একটা ব্যাগের মধ্যে ঢুকাতে পারবে। কেন পারবে না? কারণ তোমার ওই ব্যাগটার মধ্যে নির্দিষ্ট স্থান আছে। ওই স্থানের মধ্যে যতগুলো বই ধরে বা খাতা ধরে সেটাই তুমি রাখতে পারবে। কারণ প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা খাতা বা তোমার প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট স্থান দখল করে রেখে দেয়। ধরো একটা বই আছে, সেই বইটার ভেতরে তুমি কিন্তু আরেকটা বই ঢোকাতে পারবে না, কারণ ওই বইটা কিন্তু নির্দিষ্ট একটা স্থান দখল করে আছে। একটু আগে আপনি দিদিমণি যেটা বললেন আর কি, সেটাই যে আপনি বসে আছেন, আপনাকে না উঠিয়ে কিন্তু আর কেউ ওখানে বসতে পারে, কারণ আপনি স্থানটা অলরেডি দখল করেই আছেন। তো এখান থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থ স্থান দখল করে থাকে। তাহলে আমরা যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে পদার্থের যে বিভিন্ন 3 ধরনের পদার্থ, যেটা হচ্ছে গ্যাসীয়, কঠিন, তরল। এরা প্রত্যেকেই স্থান দখল করে থাকে, প্রত্যেকেরই ভর আছে। আবার গড়িয়ে যাওয়ার ব্যাপারটা শুধুমাত্র তরল পদার্থে আছে। এই বিষয়গুলোকে আমরা পদার্থের ধর্ম বলতে পারি। বিষয়গুলোকে আমরা কি বলতে পারি? পদার্থের ধর্ম। আচ্ছা মাস্টারমশাই, হ্যাঁ, আমি একটা জিনিস একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। এই যে পদার্থ 3 ধরনের, গ্যাসীয়, কঠিন এবং তরল, তো ওই পদার্থ বিষয়টা যদি একটু, পদার্থ কি সেটা যদি একটু আপনি পরিষ্কার করে দেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, পদার্থ হচ্ছে, ব্যাপারটা হলো এরকম যে ধরুন আপনাকেই বলছি, এই যে এটা কি একটা পেরেক। এই পেরেকটা হচ্ছে কি একটা বস্তু। এটা হচ্ছে একটা পেন্সিল, পেন। এই পেনটা কি একটা বস্তু। আবার এটা একটা বাটি, বাটিটা কি একটা বস্তু। এখানে এই পেরেকটা কি দিয়ে তৈরি? এই পেরেকটা হচ্ছে লোহা দিয়ে তৈরি। অর্থাৎ কোনো একটা বস্তু যে জিনিস দিয়ে তৈরি হয় সেটাকে আমরা পদার্থ বলে থাকি। পেরেক, পেরেকটা কি দিয়ে তৈরি? লোহা। তাহলে পেরেক হলো বস্তু আর লোহা হলো পদার্থ। তেমনি পেন, পেন হলো বস্তু আর এটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক হলো একটা পদার্থ। তেমনি তোমরা যে বসে থাকো বেঞ্চের মধ্যে, সেই বেঞ্চটা হচ্ছে একটা পদার্থ। কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। তাহলে কাঠ হচ্ছে একটা পদার্থ। এবং আরো অনেক উদাহরণ আছে।
তোমরা যেটাতে লেখো, পেন্সিল। পেন্সিল হচ্ছে একটা বস্তু এবং পেন্সিলটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি এবং ওর মধ্যে কালো একটা, যেটাকে আমরা শীষ, যার একটা বৈজ্ঞানিক নামও আছে, সেটা হচ্ছে গ্রাফাইট বলা হয়। সেই গ্রাফাইটটা হচ্ছে এবং পেন্সিল কাঠটা হচ্ছে পেন্সিলের পদার্থ। এটা হচ্ছে বস্তু আর পদার্থের বিষয়। আবার এই ছক থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে যে কিছু স্থান দখল করে থাকে এবং যার ভর আছে তাদেরকে আমরা পদার্থ একদম বলতে পারি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পদার্থের, যদি আমরা পদার্থ কাকে বলে হ্যাঁ। এই প্রশ্নটা যদি করা হয় যে পদার্থ কাকে বলে, তাহলে আপনি যেটা বললেন যে তিনটে জিনিসই স্থান দখল করে থাকে এবং তাদের সবারই ভর আছে। যে জিনিসটা বা যে বস্তু, যে জিনিসটা হচ্ছে স্থান দখল করে থাকে এবং যার ভর আছে তাকে আমরা পদার্থ বলি। খুব সহজে এটাই হচ্ছে পদার্থের সংজ্ঞা বলতে পারি আমরা। এতক্ষণ শিক্ষক চন্দন সরকার তোমাদেরকে পড়ালো। এখন শিক্ষিকা মৌমিতা রায় তোমাদেরকে এই বিষয়েরই বাকি অংশটুকু তোমাদেরকে বুঝিয়ে বলে দেবে। এখন মাস্টারমশাই তোমাদের যা পড়ালেন সেটাকে আমি একটু এক জায়গায় এনে নিয়ে আমি এখন যেটা পড়াবো সেটাতে সরাসরি চলে যাব। যেটা তোমরা এতক্ষণ শিখলে যে বস্তু এবং পদার্থ, যা দিয়ে তৈরি তা হলো পদার্থ এবং তা দিয়ে যা তৈরি তা হলো বস্তু। তোমরা বাড়িতে অবশ্যই কিছু কাজ করবে, যেমন এখানে একটা লিপিবদ্ধ তোমরা করবে। যত তোমরা অনুসন্ধান করবে, যত খুঁজবে, তত তোমাদের কিন্তু পাঠটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, শুধু বই পড়লেই হয় না, সাথে আমাদের কিছু হাতে কলমে কাজ করতে হয়। তাহলে পরে এই পড়াটার সার্থকতা থাকে আর অনেক দিন পর্যন্ত পড়াটা তোমাদের মনে থাকবে। তোমরা কিছু কিছু বস্তুর নাম লিখবে, তোমাদের আশেপাশেই আছে, খুঁজে দেখবে। তার ছবি আঁকবে, অনেকেই ছবি আঁকতে জানো। আর সেটা কি দিয়ে তৈরি, মানে ওটার পদার্থটা কি, সেটা লিপিবদ্ধ করবে। সেখান থেকেই তোমরা খুঁজে পাবে যে কোনোটা কঠিন, কোনোটা তরল, কোনোটা গ্যাস। এবার মাস্টারমশাই তোমাদের বুঝিয়ে দিয়েছে যে কিছু জিনিস আমরা চোখে দেখতে পাই না, আমরা এক জায়গায় ধরে রাখতে পারি না, কিছু জিনিস গড়িয়ে চলে যায় আর কিছু জিনিসের কোনো পরিবর্তন হয় না, যেখানে থাকে সেখানেই থাকে, আমরা না সরালে সে সরতে পারে না। তাহলে এখান থেকে একটা জায়গায় আমরা আসবো যে ওদের তার মানে আকার আছে। কাদের আছে? যারা কঠিন পদার্থ, যারা নিজেরা নড়াচড়া করতে পারে না, তাদের আকার আছে। আর তরল এবং গ্যাসের কোনো আকার নেই, সেই কারণে হয় ওরা গড়িয়ে যায়, নয় ওরা বেঁধে না রাখলে থাকতে পারে না। সেই কারণে যখন একটা বোতলে যখন জল থাকে তখন জলটাকে দেখতে কিরকম লাগে? বোতলের মতো। যখন গ্লাসে থাকে গ্লাসের মতো, বাটিতে থাকলে বাটির মতো। তার মানে জলের কোনো আকার নেই, যেই পাত্রে রাখা হয় ও সেই পাত্রের আকার ধারণ করে। সেরকম তোমরা কিছু কিছু জিনিস খুঁজে বের করবে, করে সেই উদাহরণগুলো লিপিবদ্ধ করবে। তারপরে মাস্টারমশাই কি পড়িয়েছে? ভারী এবং হালকা। ঠিকই তাই, তুমি একটাতে যদি পেন নাও একটা হাতে, আরেকটা হাতে যদি তুমি একটা ইটের টুকরো নাও, তুমি অবশ্যই ভারী হালকা তুমি বুঝতে পারবে। আর মাস্টারমশাই আপনি বোধহয় বলেছেন, হয়তো আমিও নাও খেয়াল করতে পারি, যে এই ভারী হালকাটা আরো বেশি পরিষ্কার হওয়ার জন্য আমরা দাঁড়িপাল্লা বাটখারা ইউজ করতে পারি। একদম দাঁড়িপাল্লা বাটখারা তোমরা সবাই জানো। তাহলে এই বাটখারা কি করে? যেটা দিয়ে মাস্টারমশাই শেষ করেছেন আজকের পড়াটা, যে ভর, ভর মাপতে, মানে কোন জিনিস, দেখো আমরা ছোটখাটো জিনিস বুঝতে পারি, এক ব্যাগ বই আর একটা খালি ব্যাগ, কোনটা হালকা কোনটা ভারী আমরা বুঝতে পারি। কিন্তু একটা বস্তায় কতটা পদার্থ আছে, অর্থাৎ তার ভর কতটা, এগুলো বোঝার জন্য আমাদের বাটখারা আর দাঁড়িপাল্লার খুবই প্রয়োজন। তো সেই দাঁড়িপাল্লা বাটখারা দিয়ে আমরা সেটা মাপতে পারি। তাহলে যেটা দিয়ে শেষ হয়েছিল মাস্টারমশাই পড়ানো, মানে আমি যেখান থেকে শুরু করব, সেটা হলো যে জিনিসের ভর আছে এবং যা কিছুটা জায়গা দখল করতে পারে সেটাই হলো পদার্থ। এই চলে এলাম আমি পদার্থ। পদার্থর তিনটি অবস্থা কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। আমরা এটার একটা খুব ভালো উদাহরণ পেতে পারি এমন একটা পদার্থকে নিয়ে কাজ করলে, সেটা হলো জল। জলের তিনটে অবস্থা খুব পরিষ্কারভাবে দেখা যায়। জলের কঠিন যেমন দেখা যায়, জলের তরল তেমন দেখা যায়, জলের গ্যাসীয় অবস্থা তেমন দেখা যায়।
আজকে আমি তোমাদের এখানে সেই জিনিসটা আনতে পারিনি। ধরো একটা গ্লাসে আমি এক টুকরো বরফ আনলাম, ঠিক আছে? আমি যে খুব ভালো আঁকতে পারি তা না, মোটামুটি বোঝাতে পারি। একটা গ্লাস, এই গ্লাসে ধরো এরকম কিছু বরফ আছে। গ্লাসটা আঁকলাম, ধরো এরকম কিছু বরফ আছে। বরফ নিয়ে এলাম গ্লাসটা করে, দেখা যাবে গ্লাসের গায়ে এরকম বিন্দু বিন্দু জলকণা তৈরি হচ্ছে। যদি আমি এখানে না একটা গ্লাসে এরকম বরফ আনতে পারতাম, তোমরা দেখতে পারতে কিছুক্ষণ পরে গ্লাসটার গায়ে বিন্দু বিন্দু জলকণা হয়েছে। আর এখান দিয়ে একটা হালকা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। এই পর্যন্ত আমরা দেখতে পাবো। এবার কেন হলো সেটা জানি। কেন হলো? বরফটা নিয়ে এলাম, বরফটা তো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই যে গ্লাসের চারিপাশে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা কি? সেটা হচ্ছে হাওয়া, সেটা হচ্ছে বাতাস। বাতাসে প্রচুর গ্যাসীয় পদার্থের মিশ্রণ আছে। সেই গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে একটা খুব দরকারি জিনিস যেটা, সেটা হচ্ছে জলীয় বাষ্প। কি বললাম? জলীয় বাষ্প, যেটা গ্যাসীয় মিশ্রণ হিসাবে আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তা ওই জলীয় বাষ্পটা যখন এই বরফের গ্লাসের সংস্পর্শে আসবে, অর্থাৎ ওটা কাছাকাছি আসবে, তখন ওটা ঠান্ডা হয়ে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা তৈরি করবে। এবার আরেকটা জিনিস দেখতে পাবে, ঠিক বরফটার মাথার উপর দিয়ে একটা হালকা একটা ধোঁয়ার মতো কি যাচ্ছে। হ্যাঁ দিদিমণি, যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পরে আর ওটা দেখা যায়, ওটা দেখা যায় না। কিন্তু এটা কিন্তু ধোঁয়া নয়। কি? এখানেও কিন্তু জলকণাগুলো জলীয় বাষ্পগুলো আছে। যেমন এখানকার জলীয় বাষ্পগুলো বরফের ঠান্ডা সংস্পর্শে এসে বিন্দু বিন্দু জল হয়েছে, তেমনি এইখানকার জলীয় বাষ্পগুলো কি হয়? বরফের সামনে থাকে। কিন্তু এবার এখানে কি হচ্ছে? এই জলীয় বাষ্পগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয়, কিন্তু ওরা দল বেঁধে থাকে, ওরা একসাথে থাকে। তার মধ্যে যখন আলো এসে ঠিকরে পড়ে, তখন ওটাকে সাদা দেখতে লাগে, মনে হয় যেন সাদা একটা কিছু ভেসে যাচ্ছে। আসলে ওটা ধোঁয়া নয়, এতে কিন্তু কোনো গন্ধ নেই। আবার আরো উঁচুতে গেলে পরে ওটা দেখা যায় না। কেন? এত ছোট ছোট জলকণা, ওগুলো ওপরে গেলে সেগুলো উড়ে চলে যায়। অনেকক্ষণ পর যদি আমি গ্লাসটা ওখানে রেখে আসার পর অনেকক্ষণ পর যদি আসি, দেখতে পাবো গ্লাসে বরফটা নেই। কি হয়ে যাবে? ওটা জল হয়ে যাবে। তারপরে ওই জলটাকে নিয়ে যদি আমি উনুনে নিয়ে যাই, তখন আমরা দেখতে পাবো ওখান থেকে বাষ্প তৈরি হচ্ছে, যেটাকে তোমরা বলো ভাপ। ভাপ বলি। ভাপ কথাটা এসছে কিন্তু ওই বাষ্প থেকে। ওটা তখন ধোয়া হয়ে সেটা জলীয় বাষ্প হয়ে ওপরে উঠে যাবে। সেই কারণে আমরা বলতে পারি জল এমন একটা পদার্থ যার তিনটি অবস্থায় পরিলক্ষিত হয়। কঠিন থাকলে সেটা হয়ে যায় বরফ, যখন তরল থাকে তখন হয়ে যায় জল, আর যখন গ্যাসীয় অবস্থা থাকে তখন ওটা হয়ে যায় জলীয় বাষ্প বা বাষ্প, বা যেটাকে তোমরা বলো ভাপ। তাহলে এই যে পদার্থ, সেই পদার্থের তিনটি অবস্থার মধ্যে সবচাইতে ভালো একটা উদাহরণ হচ্ছে জল, যার কঠিন থাকলে বরফ, তরল থাকলে জল, গ্যাসীয় থাকলে জলীয় বাষ্প। এটা তোমরা আজকে পড়লে পড়াটা শুনলে, এটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একটুখানি পরীক্ষা করে দেখবে। যদি করে দেখো তাহলে এই পড়াটা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। এর আরেকটা কথা বলি, দেখো এই সময় কালবৈশাখী ঝড় হয়, একটা জিনিস তোমরা পুরোতে যাও, কিন্তু সেটা কি? শিল। কিভাবে এলো? মনে হয় না আকাশ থেকে এরকম বড় বড় বরফের তলা কে ফেলছে? তার মধ্যেও কিন্তু এই জিনিসটা লুকিয়ে আছে। কি আছে? দিনের বেলা সূর্যের তাপে আমাদের নদী, পুকুর, সমুদ্র সবখানকার জল কি হয়?
প্রচণ্ড উত্তপ্ত হয়ে আকাশের উপরে উঠতে থাকে। সেটা কি হয়ে উঠতে থাকে? জলীয় বাষ্প হয়ে। যত উপরে ওঠে ততটা ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় প্রথমে পরিণত হয়। সেই জলকণাগুলো আরো উপরে গিয়ে একটা আরেকটার সাথে জুড়ে গিয়ে গিয়ে ছোট ছোট মেঘের টুকরো হয়। সেই মেঘগুলো আরো বড় হয়ে যখন আর নিজেদের ভার নিজেরা ধরে রাখতে পারে না, তখন বৃষ্টির সাথে, কালবৈশাখী ঝড়ের সাথে বরফের টুকরোর মতন মাটিতে পড়ে। এটাকে বলে হচ্ছে শিলাবৃষ্টি। শিলা মানে পাথর, কিন্তু এগুলো কিন্তু পাথর নয়, তবে অবশ্যই এটা কিন্তু একটা কঠিন পদার্থ, যেখান থেকে শিল কুড়োতে তোমরা যাও বা শিল কথাটা এসেছে। তাহলে এই যে দেখো তিনটে অবস্থা হলো। প্রথমে জল ছিল, সেটা উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প হলো, তারপরে ওটা আবার ঠান্ডা জলকণা হয়ে পরিণত হয়ে বরফ হয়ে মাটিতে ঝরে পড়লো। তার মানে কঠিন তরল গ্যাসীয় কিন্তু পুনরায় হতে চলেছে, পুনরায় হতে চলেছে। এইভাবে কিন্তু প্রকৃতিতে জলের অবস্থার বিভিন্ন পরিবর্তনের এটা একটা সবচাইতে বড় উদাহরণ। এইটুকু পর্যন্ত আমরা পদার্থের এই জিনিসটা পড়লাম। দেখো তোমরা একটা জিনিস দেখবে, ধরো অনেকগুলো সবজি এক জায়গায় রাখা আছে, আলু, পটল, পেঁয়াজ, এরকম অনেক কিছু রাখা আছে। সব চোখে দেখতে পাচ্ছি, সব হাত দিয়ে সরাতে পারছি। চালের মধ্যে অনেক পাথর থাকে, তোমরা দেখেছো কিনা জানি না, ওটাকে বেছে ফেলা যায়। তার মানে প্রকৃতিতে বা আমাদের আশেপাশে অনেক জিনিস আছে যেটা মিশে থাকে। যখন একের বেশি জিনিস এক জায়গায় মিশে থাকে তখন তাকে বলে হচ্ছে মিশ্রণ। কিন্তু শুধু এই জিনিসগুলো মিশে থাকলে হবে না, কখনো কখনো প্রয়োজন পড়ে কিন্তু এই মিশ্রণ থেকে জিনিসগুলোকে আলাদা করতে, কিন্তু আমরা পারি না। সমস্ত জিনিস এক জায়গায় মিশে থাকলে সব সময় সেই মেশানো জিনিস থেকে একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। যায়, তার জন্য 5টা পদ্ধতি আছে, 5টা উপায় আছে। এই মিশ্রণ থেকে আলাদা করার 5টা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে হাতে করে আলাদা করা। আমরা হাতে করে আলাদা করতে পারবো। কিভাবে পারবো? চালের মধ্যে কাপড় আছে, দেখতে পাচ্ছি, চাল থেকে আমরা কাপড়গুলোকে তুলে ফেললাম। কি করলাম? যেটা চোখে দেখা যায়, যেটা হাত দিয়ে ধরা যায়, সেটাকে আমরা যখন আলাদা করি তখন সেই উপায়টা হলো হাতে করে আলাদা করা। দ্বিতীয় কি? হাওয়ার সাহায্যে আলাদা করা। হাওয়া দিয়ে ধান, ধান তো প্রথমে ধান গাছ হলো, তারপর ধানটা শুকোলো। ধানটা শুকোনোর পরে ধানের যে খোসাটা, সেটাকে বলে তুষ, ওটা হালকা। ধানটা ভারী, ধানের খোসাটা হচ্ছে হালকা। আচ্ছা তোমরা জানো, মানে আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে তুষ, আমরা এটা খুব একটা শহরাঞ্চলে করি না, এটা হচ্ছে গ্রামাঞ্চলে এটা খুব করা হয়। মানে কুলোতে করে, হ্যাঁ হ্যাঁ, মানে ধানটা শুকিয়ে যাওয়ার পরে যেখানে খুব হাওয়া দিচ্ছে সেখানে যদি ওটা যদি ধরা হয় তাহলে হাওয়ার তোড়ে তুষটা বেরিয়ে চলে গেল। তার মানে কি? হাওয়ার সাহায্যে আমরা আলাদা করে দিই। আমি এটা তো এখানে বোঝাতে পারবো না, আমি একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছি অল্প করে, যেটা দিয়ে আমি এটা একটু হলেও বোঝাতে পারবো। দেখো আমরা বাদাম আমরা কিন্তু ভাজি বাড়িতে, এই যে ঠিক ধানের তুষটা ঠিক এইরকমই, বাদামের খোসাগুলো এরকম ছাড়ালাম, বাদাম থেকে খোসাগুলো আলাদা হলো। এবার যদি আমি এখানে হাওয়া দিই, এরকম যদি হাওয়া দিই, ফুটো দিতে পারছি না, এরকম যদি হাওয়া দিই বাদাম থেকে কিন্তু খোসাগুলো, হ্যাঁ দিন একটু হাওয়া দিন, এরকম যদি হাওয়া দেওয়া হয় দেখা যাবে যে বাদামের খোসা থেকে কিন্তু বাদামগুলো উড়ে চলে যাচ্ছে। কেন? বাদাম থেকে আসলে তো খোসাটা হালকা, সেই কারণে। ঠিক ধানের ক্ষেত্রেও তুষ এইভাবে আলাদা হয়ে বেরিয়ে যায়। তাহলে দুটো হলো, কি কি? হাতে করে আলাদা, আর একটা হাওয়ার সাহায্যে। এবার চলে এলাম 3 নম্বরে, ছাঁকনি নিয়ে কাজ। ছাঁকনি খুব সাধারণ জিনিস, আমরা সবাই জানি, সবাই দেখি বাড়িতে। ছোট ছাঁকনি হয়, বড় ছাঁকনি হয়, এটার চেয়ে একটু বড় হয় চালনি। কিভাবে আলাদা চা করলাম, তাহলে কি আমরা যখন চাটা খাই তখন কি চা পাতা দিয়ে খাই না? তখন কি করি? সবাই এটা আমরা বাড়িতে করে থাকি, হ্যাঁ। তখন আমরা এখানে চাটা ছাঁকনি দিয়ে, তাহলে চাটা পুড়ে যায়,
চা পাতাটা ছাঁকনিতে থেকে যায়, হয়ে গেল আলাদা। এটা ছাঁকনি দিয়ে এখানে দিদিমণি একটা কাজ আমরা করতে পারি কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, দেখালে তো খুব ভালো হয়। এই যে দেখো তোমরা, এই গ্লাসটার মধ্যে জল আছে, আমি দিদিমণি যে বাদামগুলো নিয়ে এসেছিলেন সেই বাদামগুলোর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম এখানে, জলটা একটু কমিয়ে নিই, বা বাটির মধ্যে জলটা নিয়ে বাটির মধ্যে জলটা নিচ্ছি। হ্যাঁ, এবার এই বাদামগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা বাদামগুলোকে হাত দিয়ে আলাদা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের এখানে বালু নেই বা অন্য কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নেই, সেজন্য আমরা এটাতে দেখাচ্ছি ছাঁকনি দিয়ে কেমন করে আলাদা করছি। দেখো তোমরা, জলটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম, ছাঁকনির থেকে পুরো জল পড়ে গেল নিচে। আর এই যে বাদাম হয়ে গেল আলাদা। হ্যাঁ এরকমই তো দিতে হবে। একদম একদম এইভাবেই তো চায়ের ছাঁকনির থেকে এরকমভাবে আমরা আলাদা করতে পারি ছাঁকনি। হ্যাঁ, এবার মুড়ির মধ্যেও কিন্তু মুড়ির গুঁড়ো থাকে, ছাঁকনি দিয়ে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের চালুনি লাগবে আরেকটু, যেটা বড়, কেননা সেখান দিয়ে তাহলে পরে মুড়ির গুঁড়োগুলো পড়বে আর ওপরে মুড়িটা থাকবে। তাহলে এটা গেল ছাঁকনি বা চালুনি, যাই দিয়েই হোক সেটা দিয়ে আলাদা করা। 4 নম্বর, থিতিয়ে ফেলে আলাদা করা। থিতিয়ে ফেলে মানে যে ধরো কোনো একটা জিনিসের মধ্যে, ধরো একটা কোনো তরল পদার্থের মধ্যে আমি এমন কিছু জিনিস গুলিয়ে দিলাম, লাঠি দিয়ে, হাত দিয়ে বা হাতা দিয়ে, যা কিছু দিয়ে গুলিয়ে দিলাম, সেটা দেখা যাবে বেশ কিছুক্ষণ পরে মাটিতে ওটা আলাদা হয়ে পড়ে গেছে ওপরে সেই তরল পদার্থটা। যেমন ধরো 1 বালতি জলে ধরো আমি এতটা কাদা গুলে দিলাম। তোমরা এটা করে দেখবে, এটাতে আমি বলছি তোমরা শুনছো, হয়তো ভাবছো এটা তো নাও হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই এটা বাড়িতে করে দেখবে। এটা তোমাদের একটা টাস্ক থাকলো। তাহলে তোমরা নিজেরা যখন পাঠটা নিচ্ছ, শুধু পাঠটা নিলেই চলবে না, এটা জন্য অনুসন্ধান করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তবেই তোমরা সিদ্ধান্তে আসবে যে হ্যাঁ এটা হলো। তাহলে সেই ক্ষেত্রে যদি কাদাটা গুলে দিলাম, দিয়ে অনেকক্ষণ তুমি বালতিটা রেখে দাও, দেখবে কাদাটা আস্তে 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 নিচে পড়ে গেছে, ওপরে জলটা টলটল করছে। মারা বাড়িতে চাল ধোয়, দেখবে চাল ধোয়ার সময় নিজেরাও একদিন ধোবে, চালের মধ্যে আমাদের অনেক ধুলো বালি থাকে। যখন চালটা ধোয়া হয়, সেই জলের সাথে সেই ধুলোটা আস্তে 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 বেরোতে থাকে। আর চালটা যেহেতু ভারী, সেই জন্য চালটা আপনিই জলের নিচে পড়ে থাকে, ওপর থেকে আস্তে করে ধুলো বা নোংরাগুলো পড়ে যায়। এটা হচ্ছে থিতিয়ে ফেলে আলাদা করা, ঠিক আছে? এরপর 5 নম্বর, যেটা লাস্ট, সেটা হচ্ছে মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। মিশ্রণ থেকে বাষ্প করে, মিশ্রণ মানে আগেই বলেছি, কি বলেছি, একের বেশি জিনিস মিলেমিশে থাকলে সেটা হয় মিশ্রণ। যেমন ধরো সিমেন্ট গোলানো হয় যখন, তার মধ্যে বালি, কাকড় সমস্ত কিছু দেওয়া হয়, তো মিশে গেল। সেই রকম বলছি, মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে আলাদা করা। তোমরা এটা করবে। তোমরা একটা গ্লাসে বা বাটিতে জল নেবে, বেশ খানিকটা নুন নেবে, গুলিয়ে নেবে, নিয়ে ওটা 3 থেকে 4 দিন বাইরে ফেলে রাখবে, পারলে রোদেও ফেলে রাখতে পারো। 3-4 দিন পরে নিজেরাই দেখতে পাবে জল নেই, শুধু নুনটা পড়ে আছে। এটা কিভাবে হলো? আচ্ছা, এই বিষয়ে নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, দিদিমণি বললেন তাই আমার এখনই মনে পড়ে গেল যে আমরা কিন্তু এখন বারবার করে নিজেদের হাতগুলো ধোবো, কারণ আমরা যে করোনা যে মহামারীর সংস্পর্শে এসেছি, তাতে আমাদের প্রতিষেধক হিসেবে বলা হচ্ছে বারবার করে হাত ধোয়া। এবং এই হাত ধুয়ে দেখা যায় যে সেই হাত ধুয়ে যদি আমরা হাতটা না মুছি, তবেও হাতের জলগুলো কিন্তু কিছুক্ষণ রেখে দিলে শুকিয়ে যায়। আবার আমরা যে জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড় যে শুকোতে দিই, সেখানেও শুকিয়ে যায়। তো এই জলগুলো যাচ্ছে কোথায়? আচ্ছা, আমি আপনার এটার উত্তরটা দেব। হ্যাঁ। আমি এইটুকুটা শেষ করে দিই, হ্যাঁ। তারপরে আমি ওই কথাটাতে আসছি। হ্যাঁ, আমি ওটা আপনাকে জানিয়ে দিচ্ছি। তাহলে মিশ্রণ থেকে বাষ্প করে এটা তরলকে সরিয়ে ফেলে। তাহলে সেই যে নুনটা রাখার পরে দেখা যাবে কি, যে জলটা উড়ে গেছে, বাষ্প হয়ে গেছে, নুনটা পড়ে আছে। এটা তোমরা করে দেখবে, শুধু শুনলে হবে না, বারে বারে বলছি, এই কাজগুলো তোমরা বাড়িতে করে দেখবে। এই জিনিসটা তোমরা দেখতে পাবে যদি তোমরা কখনো সমুদ্রে গিয়ে থাকো। সমুদ্রে স্নান করবে, স্নান করে সেই যে ভেজা জামা কাপড়, সেগুলো না কেচে না ধুয়ে অমনি অবস্থাতে মেলে রাখবে। পরদিন দেখবে
জামা কাপড় শুকিয়ে গেছে, কিন্তু সাদা 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 কিছু জিনিস জামার মধ্যে আটকে আছে, সেগুলো কিন্তু নুন, কারণ সমুদ্রের জলে নুন থাকে। এবার সমুদ্রের জলে নুন থাকে, সেখান থেকে আমরা কিভাবে নুন বের করি সেগুলো আমাদের পরবর্তী বিষয়। আমি সেই পর্যন্ত যাব না। আমি শুধু এখানে এসেছি, শুধু বলছি যে মিশ্রণ থেকে আমরা কি কি উপায়ে জিনিস আলাদা করতে পারি। তাহলে এটাও একটা, যে আমরা নুন কিভাবে জল থেকে আলাদা করতে পারি। এরকম অনেক কিছু আছে যেগুলো বাষ্প হয়ে যায়, মানে ওই যে জলটা সূর্যের তাপে ওটা বাষ্প হয়ে হয়ে নুনটা আলাদা হয়ে পড়েছে। তাহলে এটা গেল হচ্ছে আমরা যা যা আমাদের প্রকৃতিতে চোখের সামনে মিশে আছে সেগুলো 5টা ভাবে আমরা কি করে আলাদা করতে পারি। তাহলে 1 নম্বরে বলেছি কি, হাতে করে আলাদা করা। 2 নম্বর কি, হাওয়ার সাহায্যে আলাদা করা। 3 নম্বর ছাঁকনি বা চালুনি দিয়ে আলাদা করা। 4 নম্বর হলো থিতিয়ে ফেলে আলাদা করা। 5 নম্বর মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে আলাদা করা। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা মিশ্রণ থেকে জিনিস আলাদা করতে পারি। আচ্ছা, এইবার একটু দিদিমণির কথা বলছি। হ্যাঁ, আমি যেমন বলেছিলাম এটা ঠিক আগেই, যে জল এমন একটা পদার্থ যার 3টে অবস্থা খুব ভালো করে পরিলক্ষিত হয়। কঠিন হলে বরফ, তরল হলে জল, গ্যাসীয় হলে জলীয় বাষ্প। তাহলে যখন একটা ভেজা জামা কাপড়ও যদি আমরা রোদ্রে যদি মেলি, কি হয়, সেই জামা কাপড়টার মধ্যে তো জল থাকে। এবার সূর্যের তাপে ওই জলটা কি হয়, বাষ্প হয়ে যায়, কারণ জল তাপ পেলে বাষ্প হয়। ব্যাস, তাহলে সেই জন্য জলটা উড়ে চলে যায়, জামা কাপড়টা শুকিয়ে যায়। ঠিক সেভাবে এই করোনার দিনে যখন আমরা হাত ধুচ্ছি, বারে বারে সাবান দিয়ে যখন হাত ধুচ্ছি, না মুছলে হাতটা যদি ওই অবস্থায় ফেলে রাখি, অনেকক্ষণ যদি ফেলে রাখি, তাহলে হাতের জলটাও আমাদের বাইরের তাপে উড়ে যেতে 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 হাতটা শুকনো হয়ে যায়, ওটা মোছার দরকার হবে। এটাও হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ, যেটা তোমরা এখন করলে দেখতে পাবে। ধন্যবাদ দিদিমণিকে, এই দিনে এরকম একটা প্রশ্ন আমাকে পড়ার জন্য খুব খুশি হলাম। তাহলে এবার আমি টোটাল যে পড়ানোটা আজকে হলো মাস্টারমশাইয়ের আমার মধ্যে, মূল বিষয়বস্তু হলো জড় পদার্থ, এবং এই জড় পদার্থের কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো ধর্ম, যেগুলো আমরা আজকে জানলাম। এবার তোমরা শুধু আমাদের আজকে দুজনের পাঠটা শুধু নেবে না, তোমাদের কিছু টাস্ক থাকবে। প্রথমেই বলে দিয়েছি, বস্তুর নাম, তার ছবি, কি পদার্থ, সেটা লিপিবদ্ধ করবে। এখানে যেটা আছে, যেটা মাস্টারমশাই করে দেখালেন, যে গ্লাসে হাত ডুবিয়ে, এরকম তোমরা আরেকটা কাজ করতে পারো। একটা থালাতে বালি নেবে, একটা গ্লাসে ভর্তি করে জল নেবে, বালি তুলবে, জলে ফেলবে, বালি তুলবে, জলে ফেলবে, দেখবে জলটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? বালি জলের গ্লাসে তার জায়গা করে নিচ্ছে, সে কিছুতেই জলকে আর তার জায়গায় থাকতে দেবে না। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস কি জানতে পারছি, প্রত্যেকটা জিনিস জায়গা দখল করে থাকে। বালি জায়গা দখল করলো জন্য জলকে ফেলে দিল। এরকম তোমরা চারপাশে খুঁজে খুঁজে বের করবে যে কি কি তোমরা করতে পারবে। এবার সেগুলো করবে, কি করলে, কি দেখলে, মানে কি করলাম, কি দেখলাম, সেটা লিপিবদ্ধ করবে। দেখবে পড়ার আগ্রহ অনেক বেড়ে যাবে, কারণ যত তুমি কাজ খুঁজে আনবে তত তোমার পড়তে বেশি ভালো লাগবে। কঠিন তরল গ্যাস তোমাদের আশেপাশে আছে, সেগুলোর কোনটার আকার আছে, কোনটার আকার নেই, কোনটা তরল, কোনটা গ্যাস, সেগুলো লিখবে। আরেকটা তোমরা বলবে যে কে বেশি ছড়িয়ে পড়ে, তরল না কঠিন? অবশ্যই তরল। আবার কে বেশি ছড়িয়ে পড়ে, তরল না গ্যাস? অবশ্যই গ্যাস। সেগুলো খুঁজে বের করবে। ভারী হালকা, তোমরা বাড়িতে যদি দাঁড়িপাল্লা বানাতে পারো, তাহলে দাঁড়িপাল্লা বানিয়ে প্রত্যেকটা জিনিস তোমরা মেপে মেপেও দেখতে পারো, কোনটা ভারী, কতটা ভারী, কিভাবে ভারী হালকা মাপা যায়। কারণ অনেক জিনিস কিন্তু দেখে বোঝা যায় না কতটা ভারী, তার জন্য অবশ্যই আমাদের বাটখারার প্রয়োজন হয়। তারপরে তো আমরা পদার্থ নিয়ে আলোচনা করলাম, কঠিন, তরল, গ্যাসীয়। তার মধ্যে আমরা সবচেয়ে বড় উদাহরণ নিয়েছি হচ্ছে যেটা কি, জলের যে 3টি অবস্থা, সেই 3টি অবস্থা কিভাবে কিভাবে হয়। যখন অবশ্যই তোমরা এই গ্লাসে বরফ নিয়ে এই কাজটা করে নেবে। আর প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন, যেটা শিলাবৃষ্টি বা বৃষ্টি হয়ে যেটা পড়ছে, কিভাবে মেঘ হচ্ছে, কিভাবে জলকণা হচ্ছে। আচ্ছা, যেমন দেখো ইস্ত্রি, জামা ইস্ত্রি করার সময়, অনেক সময় সুতির জামা ইস্ত্রি করার সময় দেখবে বাড়িতে বাবা মারা জল ছিটিয়ে দেয়।
জল ছিটিয়ে দিয়ে তারপরে ইস্ত্রিটা করে। কেন করে? তাতে কি সুবিধে হয়? তাতে সুবিধে হয় যে জামাটা যে কুঁচকে ছিল সেখানে জলটা পড়ে জলের সাহায্যে জামাটাকে টান টান করবে। তাহলে ইস্ত্রি করার সময় জলটা কোথায় গেল? কোথায় গেল? ইস্ত্রিটা তো ওকে তাপ দিল। বলেছি না যে জলে তাপ দিলে, জলকে আগুনে বসালে, জল উত্তপ্ত হলে কি হয়? জল থেকে ধোঁয়া বেরোয়, যেটাকে আমরা জলীয় বাষ্প বলি, অর্থাৎ এটা উবে যায়। তাহলে সেই জন্য ইস্ত্রিটা গরম, যখনই ওই জামা কাপড়ে যখন ওই ইস্ত্রিটা মারা হচ্ছে তখন ওই জলটা কি হচ্ছে? উড়ে যাচ্ছে। অর্থাৎ জামা কাপড়ে তো জল থাকছেই না, বরঞ্চ জলটা কুচকানো জামাটাকে টান টান করে সোজা করে ইস্ত্রি করতে সাহায্য করছে। দেখো, জল যেরকম আমি বললাম সেরকম আরো আমি কিছু তরল পদার্থ বলতে পারি। ধরো দুধ। দুধকেও যদি তুমি প্রচন্ড ঠান্ডা জায়গায় রাখো, দেখবে দুধের প্যাকেটে দুধটা পুরো বরফের মতো আটকে আছে। ওটাকে আগুনে না বসালে দুধ হচ্ছে। তার মানে শুধু জল না, তরল পদার্থের অনেক আছে। আরেকটা কি, শীতকালে দেখবে নারকেল তেলের কৌটোর মধ্যে তেলটা জমে থাকে, থাকে তো দিদি? হ্যাঁ, তাহলে তেলটা জমে থাকে। তাহলে আমরা জমা তেলে কিভাবে করব? আর তেলটা জমে গেল কেন? তেলটা প্রচন্ড ঠান্ডাতে, তেল তো একটা তরল পদার্থ, প্রচন্ড ঠান্ডাতে তেলটা জমে একটা দলা তেল হয়ে গেছে। এবার এটাকে তুমি রোদে রাখো, দেখবে ওটা সূর্যের তাপে বা উত্তাপে বা তুমি উনুনের ওপরে বসিয়ে রাখো, তেলটা গললে আমরা সহজেই তেলটা বের করে নিতে পারবো। তাহলে এটা হলো আমাদের তরল পদার্থের কিছু কিছু উদাহরণ। আর তারপরে তো আমরা বললাম কি মিশ্রণ, যে যা যা আমাদের প্রকৃতিতে বা আমাদের চোখের সামনে যা যা মিশে আছে সেগুলোকে আমরা কি কি উপায়ে আলাদা করতে পারি। তাহলে এই পর্যন্তই ছিল আজকে আমাদের পাঠদান। তোমরা খুব মন দিয়ে হয়তো শুনেছো। যদি কোনো জায়গা বুঝতে না পারো, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু তবুও বলছি, শুধু পড়লে বা শুনলে হবে না, নিজের হাতে সেই কাজটা করতে হবে। তাহলে পরে তোমরা যেটা চোখে দেখবে, সেই চোখে দেখাটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে আর কাজের আগ্রহ বাড়বে। আর অবশ্যই যা দেখলে, যা করলে সেগুলো নিজেদের খাতাতে লিখবে, যাতে এই পরিস্থিতি যখন চলে যাবে, যখন তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হবে, সেই টাস্কগুলো যাতে আমরা দেখতে পাই। খুব ভালো থাকবে। তাহলে আজকে আমরা পড়লাম বা জানলাম যে পরিবেশের উপাদান জড়বস্তু সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য। দেখো, আমরা আজকে করোনার জন্য বাড়িতে আছি ঠিকই, কিন্তু আমাদের পড়াশুনো কিন্তু বন্ধ থাকতে পারে না। তাই সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ি তোমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, আমাদেরকে তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, বরং বলা ভালো। তোমরা এই করোনার সময়ে সাবধানে থাকবে। সমস্ত রকমভাবে যে প্রতিষেধকগুলি ব্যবহার করতে বলছে, মাস্ক ব্যবহার করা, বাইরে বেরোনোর সময় হাত ধোয়া, সেগুলো ব্যবহার করবে এবং মা বাবার কথা শুনে চলবে। আর তোমাদের যে কোনো রকম প্রশ্নে, যে কোনো রকম জানতে ইচ্ছে করলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেই প্রশ্নের উত্তরগুলো পেতে পারো। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার।